নমস্কার। আজকে আমরা একটা নতুন ধরনের ফান্ড নিয়ে কথা বলবো। মানে গতানুগতিক ডেট ফান্ডের থেকে একটু অন্যরকম। অনেকে বলছেন বেশ স্মার্ট, আর বিনিয়োগের দিক থেকেও নাকি সহজ। হ্যাঁ, ঠিকই। এটা মূলত সেই সব বিনিয়োগকারীদের কথা ভেবে তৈরি করা হয়েছে যারা একটু স্থিতিশীলতা খোঁজেন, আবার ট্যাক্সের দিক থেকে একটু সুবিধা চান। আচ্ছা। আমরা কথা বলছি ইনভেস্কো ইন্ডিয়া ইনকাম প্লাস আর্বিট্রেজ অ্যাক্টিভ ফান্ড অফ ফান্ড নিয়ে। এটা একটা ওপেন এন্ডেড ফান্ড অফ ফান্ড স্কিম। ফান্ড অফ ফান্ড মানে এটা সরাসরি শেয়ার বা বন্ড কিনছে না? না, এটা অন্যান্য মিউচুয়াল ফান্ড স্কিমে বিনিয়োগ করে। এক্ষেত্রে মূলত ডেট ফান্ড আর আর্বিট্রাজ ফান্ডে। এর এনএফও নিউ ফান্ড অফার চলছে ২রা জুলাই থেকে ১৬ই জুলাই ২০২৫। আমাদের হাতে এর একটা ওয়ান পেজার আছে, মানে একটা সংক্ষিপ্ত বিবরণ। তো আজকের আলোচনা মূলত সেটার উপর ভিত্তি করেই। আমাদের লক্ষ্য হলো এই ফান্ডটা ঠিক কিভাবে কাজ করে আর ঝুঁকি বনাম লাভের ব্যাপারটা সেটা একটু বোঝা, বিশেষ করে যদি কারোর লক্ষ্য থাকে মিডিয়াম টার্মে কিছু আয় করা। একদম। এর মূল কনসেপ্টটাই বেশ ইন্টারেস্টিং। ডেট আর আর্বিট্রাজ এই দুটোর একটা মিশ্রণ, আর এটা একটা ফান্ড অফ ফান্ড কাঠামোতে কাজ করে। এটা প্রধানত দুটো আলাদা ধরনের ফান্ডে টাকাটা ভাগ করে দেয়। একটা বড় অংশ, ধরুন প্রায় ৬০ থেকে ৬৫%, সেটা যায় অ্যাক্টিভলি ম্যানেজড ডেট স্কিমে। ডেট স্কিম মানে মূলত বন্ড মার্কেট। হ্যাঁ, ঠিক। এখানে ফোকাস থাকে হাই কোয়ালিটি AAA রেটেড কর্পোরেট বন্ডস আর সরকারি সিকিউরিটিজে। আর yield কার্ভের দিকে যদি তাকান, তাহলে ওরা টার্গেট করছে ২-৫ বছর আর ৫-১৫ বছরের ম্যাচুরিটি। মাঝারি মেয়াদের সুদের হারের ওঠানামা থেকে লাভ করার চেষ্টা। উদাহরণ হিসাবে ইনভেস্কো ইন্ডিয়া কর্পোরেট বন্ড ফান্ডের কথা ভাবা যেতে পারে। আচ্ছা, বুঝলাম। আর বাকি অংশটা, ওই যে আর্বিট্রাজ বললেন, সেটা কীরকম? হ্যাঁ, বাকিটা প্রায় ৩৫ থেকে ৪০%, সেটা যায় অ্যাক্টিভলি ম্যানেজড আর্বিট্রেজ স্কিমে। আর্বিট্রেজ হলো, খুব সহজভাবে বললে, ক্যাশ মার্কেটে কিছু শেয়ার কিনে একই সময়ে ফিউচার্স মার্কেটে সেটা বিক্রি করে দেওয়া। দামের যে সামান্য পার্থক্য থাকে সেখান থেকেই লাভটা আসে। ওহ। এর বিশেষত্ব হলো এটা সম্পূর্ণ হেজড থাকে। শেয়ার বাজারের দিক পরিবর্তনের যে ঝুঁকি, মার্কেট উপরে গেল না নিচে, সেই ঝুঁকিটা এখানে প্রায় থাকেই না। এখানে ইনভেস্কো ইন্ডিয়া আর্বিট্রেজ ফান্ড একটা উদাহরণ হতে পারে। আর ফান্ড ম্যানেজার বাজারের অবস্থা বুঝে এই ডেট আর আর্বিট্রেজের মধ্যেকার অ্যালোকেশনটা কিন্তু বদলাতে পারেন। তার মানে একদিকে ডেটের স্থিতিশীলতা আর অন্যদিকে এই হেজড আর্বিট্রেজ অংশ। হ্যাঁ, বেশ ইন্টারেস্টিং কম্বিনেশন। তা এটা কাদের জন্য বেশি উপযুক্ত হবে? যারা খুব বেশি ঝুঁকি নিতে চান না, সেই রকম, কনজারভেটিভ ইনভেস্টর। একদম। বিশেষ করে যারা ধরুন মাঝারি মেয়াদের জন্য, অন্তত বছর ২ বা তার বেশি সময়ের জন্য বিনিয়োগ করতে চাইছেন আর প্রচলিত ডেট ফান্ডের একটা বিকল্প খুঁজছেন। স্কিমের রিস্কোমিটার আর এর বেঞ্চমার্ক দুটোই কিন্তু লো টু মডারেট রিস্ক ক্যাটাগরিতে পড়ে। লো টু মডারেট? হ্যাঁ, তবে একটা জিনিস মনে রাখা ভালো, আর্বিট্রেজেও কিন্তু কিছু ঝুঁকি থাকে। একেবারে ঝুঁকিহীন নয়। যেমন ধরুন, হয়তো লেনদেন ঠিকঠাক মতো হলো না, বা স্প্রেড ওই দামের পার্থক্যটা খুব কমে গেল। তবে হ্যাঁ, সরাসরি ইকুইটি মার্কেটের ঝুঁকির তুলনায় এটা অবশ্যই অনেক কম। ঠিক। তা এই কাঠামোর প্রধান সুবিধাগুলো কি কি? কম ঝুঁকি তো বললেন, আর? হ্যাঁ, তুলনামূলকভাবে কম অস্থিরতা বা ভোলাটিলিটি একটা বড় সুবিধা। ডেট অংশটা তো স্থিতিশীলতা দেয়, আর আর্বিট্রেজ অংশটা ইকুইটির ডিরেকশনাল রিস্কটা সরিয়ে দেয়। দ্বিতীয় সুবিধা হলো এটা অ্যাক্টিভলি ম্যানেজড। অ্যাক্টিভ ম্যানেজমেন্ট? হ্যাঁ, ফান্ড ম্যানেজার বাজার বুঝে ডেট আর আর্বিট্রেজের মধ্যে অ্যালোকেশনটা পাল্টাতে পারেন। ঠিক তাই, বাজারের পরিস্থিতি অনুযায়ী তিনি সিদ্ধান্ত নেবেন কোথায় কতখানি বিনিয়োগ রাখা উচিত। কিন্তু অ্যাক্টিভ ম্যানেজমেন্ট মানে তো ফান্ড চালানোর খরচাও একটু বেশি হওয়ার কথা, তাই না? এক্সপেন্স রেশিও, সেটা কি রিটার্ন কমিয়ে দিতে পারে? সেটা একটা খুব ভালো প্রশ্ন। অবশ্যই অ্যাক্টিভ ম্যানেজমেন্টের একটা খরচ আছে, যেটা এক্সপেন্স রেশিওতে দেখা যায়। এই অতিরিক্ত খরচাটা উসুল করে যদি ফান্ড ম্যানেজার যথেষ্ট ভালো রিটার্ন এনে দিতে পারেন, তবেই তো বিনিয়োগকারীর লাভ। এখানেই অ্যাক্টিভ ম্যানেজমেন্টের আসল চ্যালেঞ্জটা। বুঝলাম। আর ট্যাক্সের সুবিধাটার কথাও তো বেশ করে বলা হয়েছে। হ্যাঁ, ওটা একটা বেশ গুরুত্বপূর্ণ দিক। দেখুন, এটা যেহেতু একটা ফান্ড অফ ফান্ড, আর এর মধ্যে আর্বিট্রেজ অংশটা আছে, যেটা ট্যাক্সের নিয়মে অনেকটা ইকুইটির মতো ট্রিটমেন্ট পায়। যদি আপনি ২৪ মাসের বেশি সময় ধরে বিনিয়োগটা রাখেন,
তাহলে এর ওপর লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স লাগবে, আচ্ছা, সেটা কত? মানে প্রায় 6.15%। ও, সেখানে একটা সাধারণ ডেট ফান্ডে একই 7% রিটার্নে যদি কেউ 30% ট্যাক্স ব্র্যাকেটে পড়েন, তাহলে ট্যাক্স বাদ দিয়ে রিটার্ন হাতে আসতে পারে প্রায় 4.95%। তার মানে ট্যাক্সের দিক থেকে একটা ভালো পার্থক্য তৈরি হতে পারে। হ্যাঁ, হতে পারে। তবে এটা খুব জরুরি মনে রাখা যে এটা শুধু একটা উদাহরণ, আর ট্যাক্সের নিয়ম কিন্তু ভবিষ্যতে পাল্টাতেই পারে। এটা মাথায় রাখতে হবে। নিশ্চয়ই, নিশ্চয়ই। আর একটা সুবিধা হলো একটাই ফান্ডে বিনিয়োগ করে ডেট আর আরবিট্রেজ এই দুই ধরনের অ্যাসেট ক্লাসের এক্সপোজার পাওয়া যাচ্ছে, মানে সুবিধা। একদম। আর কিছু টুকটাক তথ্য জেনে রাখা ভালো, যেমন মিনিমাম ইনভেস্টমেন্ট মানে এককালীন বা এসআইপি দুটোতেই 1000 টাকা। কোনো এক্সিট লোড নেই। এক্সিট লোড নেই? আচ্ছা। হ্যাঁ, ফান্ড ম্যানেজাররা হলেন বিকাশ গর্গ, যিনি ফিক্সড ইনকাম বা ডেট অংশটা দেখছেন, আর দীপক গুপ্ত, যিনি আরবিট্রাজ অংশটা দেখছেন। আর এর যে বেঞ্চমার্ক সূচক, সেটাও কিন্তু এই মিশ্রণটারই প্রতিফলন, মানে প্রায় 60% কর্পোরেট বন্ড ইন্ডেক্স, 35% নিফটি 50 আরবিট্রাজ ইন্ডেক্স, আর বাকি 5% মতো নিফটি 1D রেট ইন্ডেক্স। তাহলে সব মিলিয়ে যদি দেখি, এটা একটা অ্যাক্টিভলি ম্যানেজড ফান্ড। ডেটের সুরক্ষা আর আরবিট্রাজের বলা যেতে পারে ট্যাক্স দক্ষতা, এই দুটোকে একসাথে আনার একটা চেষ্টা। মূল লক্ষ্য মাঝারি মেয়াদের আয় আর মাঝারি ঝুঁকি। হ্যাঁ, সারসংক্ষেপে এটাই। যারা ডেট মার্কেটে স্থিতিশীলতা চান কিন্তু তার সাথে একটু বেটার ট্যাক্স অ্যাডজাস্টেড রিটার্নের সম্ভাবনাও খুঁজছেন, তাদের জন্য এটা একটা বিকল্প হিসাবে ভাবা যেতে পারে। বেশ, আলোচনাটা শেষ করার আগে একটা প্রশ্ন মনে আসছে। যেহেতু এটা একটা অ্যাক্টিভ ফান্ড, মানে ফান্ড ম্যানেজার অনেক সিদ্ধান্ত নিচ্ছেন, একজন সাধারণ বিনিয়োগকারী সময়ের সাথে সাথে কিভাবে বুঝবেন যে ফান্ড ম্যানেজার সত্যিই ঠিকঠাক কাজ করছেন? মানে বাজারের ওঠানামার সাথে তাল মিলিয়ে সঠিক সিদ্ধান্ত নিচ্ছেন কিনা, বিশেষ করে যখন বাজারে অনেক সহজ কম খরচের প্যাসিভ ডেট ফান্ডও আছে। এই অ্যাক্টিভ ম্যানেজমেন্টের জন্য যে অতিরিক্ত খরচ হচ্ছে, সেটার আসল মূল্য পাওয়া যাচ্ছে কিনা, এটা বোঝাটা কিন্তু বেশ কঠিন হতে পারে। এটা একটা জরুরি প্রশ্ন। এটা নিয়ে অবশ্যই ভাবার অবকাশ রইল।